ভালো থাকার ওই খুঁড়োর কলে আমাদের জীবনটা একেবারে আটকা পড়েছে। আমরা দৌড়ে যাচ্ছি সময়ের পিছনে, আর সময় কিন্তু আমাদের ধরা দিচ্ছে না। আদৌ কি আমরা সময় দিতে পারি আমাদের পরিবারকে বা নিজেদেরকে? একেবারেই নয়। আবার এখন তো হাতে রয়েছে মুঠোফোন, কিন্তু এই মুঠোফোন যে সব কিছু সর্বনাশই করেছে, হায় হায় করার মতো অবস্থা নেই। আবার মুঠোফোনের হাত ধরে কিন্তু অনেক নিত্য নতুন জিনিসও শিখে ফেলা যায়। ঠিক কীরকম হতে চলেছে বলুন তো? সে সবটা একসাথে যদি নিয়ে আসা যায় সিনেমার আকারে, তাহলে কেমন হয়? ঠিক যেরকম করেছেন শিবাজি দত্ত। অনেক রকম গল্প একই ছাদের তলায় একটি সিনেমার মধ্যে, যার নাম খেলাঘর বাঁধতে লেগেছি। এবং আমাদের সাথে এই মুহূর্তে এই ছবিটি নিয়ে কথা বলার জন্য রয়েছেন স্বয়ং পরিচালক, মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমাদের সাথে রয়েছেন শিবাজি দত্ত, এবং যার পরিচয় আমার মনে হয় না নতুন করে করাতে হয়, তিনি রয়েছেন আমাদের সাথে জয় সেনগুপ্ত। জয়দা, ওয়েলকাম টু সিটি সিনেমা। প্রত্যেককে জানাই থ্যাংক ইউ একেবারে। এবং প্রথমেই বলি জয়দা, খেলাঘর বাঁধতে লেগেছি নামটা শোনা মাত্রই আমাদের রবীন্দ্রসঙ্গীত মনে পড়ে। ছবির তুমি অংশ ছিলে, কি বলবে? কতটা রবীন্দ্রিকভাবে আমরা দেখবো, নাকি জীবনে একেবারে কঠিন বাস্তবকেই দেখবো? আরে ওদিকে না, এদিকে এদিকে। আজকাল স্কুলে ফোন নিয়ে যাচ্ছে, দামি ফোন। যা যেতে দাও। বলো তারপরের ঘটনাটা। আমি বলবো জীবনের কঠিন বাস্তবকে দেখতে হবে। ছবিটার টাইটেলটাতে একটা রোম্যান্টিসিজম আছে, কিন্তু আজকের দিনে আমরা যদি নিজেদের জীবনে দেখি, আমাদের জীবন থেকে রোম্যান্টিসিজমটা কিন্তু একেবারেই সরে গেছে, একেবারে বেরিয়ে গেছে। আমাদের জীবনে মিস্ট্রি কমে গেছে, কেননা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে সব ভিজিবল, মিস্ট্রির কোনো দরকার নেই। আমাদের জীবন থেকে যে একটা ওয়েটিং পেশেন্সের যে একটা ব্যাপার ছিল, আমরা কিছু জন্য অপেক্ষা করতাম কিছু ভালো কিছুর জন্য, সে অপেক্ষা করার আমাদের এখন আর সেই টেম্পারমেন্ট আর নেই। আমাদের ইনস্ট্যান্টলি সব কিছু চাই, আমরা ইনস্টামার্টে গিয়ে সব কিছু ইনস্ট্যান্টলি পেয়ে যাই, তাই না? আমাদের প্রেম করার জন্যে যে কাঠখড় পোড়াতে হতো, সে কাঠখড় এখন আর পোড়াতে ইচ্ছা করে না, টিন্ডার রয়েছে, তাই না? তার মধ্যে কিছু ম্যাচিং হয়ে যাবে, তার মধ্যে তুমি হয়ে যাবে। সো জীবন থেকে রোম্যান্টিসিজম লিরিসিজম কিন্তু চলে গেছে। তাই এই ছবিটার টাইটেল দিয়ে ও অ্যাটলিস্ট টাইটেলেও কিছু রোম্যান্টিসিজম আনার চেষ্টা করেছে, কেননা ছবিতে যে চরিত্রগুলো হচ্ছে তাদের জীবনে কোনো রোম্যান্টিসিজম নেই। তুমি কি করে বেড়াচ্ছ? ভয় দেখাচ্ছ কাকে? না, ভয় দেখাচ্ছি না। ভাল লাগে না। তাহলে কাহিনী লেখক এবং পরিচালকের কাছেই আসা, এই নামকেই কেন বেছে নেওয়া? দেখো, যেরকম দাদা বললো, রোম্যান্টিসিজম তো আর নেই, কিন্তু সবাই নিজের নিজের একটা খেলাঘর পাচ্ছে। একটা জেনারেশন একটা নিজের খেলাঘর পেতেছে, আরেক জেনারেশন আমাদের মা বাবাদের জেনারেশন ওরা পেতেছে, আর আমরা পাচ্ছি। আর আজকে জেনজি, সোকল জেনজি, ওরা নিজেদের খেলাঘরটা পাচ্ছে। তো কোথাও না কোথাও সবাই ভাবে তার খেলাঘর ঠিক, একটা সিম্বলিক রাখা দরকার ছিল, তার জন্য এই নামটা। আরে ওদিকে না, এদিকে এদিকে। আজকাল স্কুলে ফোন নিয়ে যাচ্ছে, দামি ফোন, তুই ভান করবি না? এবার আমরা জানি যে এই ছবিতে তোমার চরিত্রের নাম হচ্ছে অমিতাভ, তাই তো? তো অমিতাভ হিসাবে জয়দা নিজেকে যখন দেখলে, ওই চরিত্রটির মধ্যে ঢুকলে, কিভাবে অমিতাভকে তোমার চোখে ধরা দিলে? অমিতাভও খুবই মেটেরিয়ালিস্টিক, আমি হয়তো অতটা মেটেরিয়ালিস্টিক নই। অবশ্যই নয়। অমিতাভর অ্যাম্বিশনটা অত্যাধিক, এবং তার জন্যে ও যে ছোটাছুটিগুলো করে, সেখানে কোথাও ওকে একটু ইনসেন্সিটিভ করে তোলে। আমি মানে অ্যাকসেপ্ট করবো না যে আমি প্রচণ্ড ইনসেন্সিটিভ, আমি ছোটাছুটি করি, প্রচুর ছোটাছুটি করি, কিন্তু আমি আমার চারপাশটা থেকে আমি নিজেকে কোনোভাবেই ডিভোর্স দিইনি। আমি সব কিছু মেনটেন করে ব্যালেন্স করে চলার চেষ্টা করি। অমিতাভ সেটা করতে পারে না। অমিতাভ না নিজের বাবাকে সময় দিতে পারে, না নিজের বউকে সময় দিতে পারে, না নিজের বাচ্চাদের সময় দিতে পারে। কিন্তু যে যুক্তি দেয় সেটা হচ্ছে যে আমি তোমাদের জন্যই এসব করছি, অথচ ও কিন্তু তাদের জন্য করছে না, নিজের জন্য করছে। ওই যে নিজের পাওয়ার যে একটা ট্রিপ থাকে, নিজের যে একটা মেটেরিয়াল ট্রিপ থাকে পুরুষ মানুষের, এটা পুরুষ মানুষের একটা অদ্ভুত একটা যাকে বলবো ইগো। সে নিজের জন্য এগুলো করে, কিন্তু বলে আমি সব তোমার জন্য করছি, তোমাদের জন্য করছি, কার জন্য করছি। এই ট্রিপটা অমিতাভের মধ্যেও রয়েছে, এবং তার জন্য তো প্রচণ্ড সাফার করে। কিন্তু প্রবলেমটা আমাদের আজকের দিনে ক্রাইসিসটা, এই কন্ট্রাডিকশনটা, যে আমরা নিজেরা সাফার করি কিন্তু অ্যাকসেপ্ট করি না যে হয়তো এর মধ্যে দোষটা অনেকটাই আমাদের। আমরা সবসময় ব্লেম করি যে এর জন্যে ওর জন্যে, আসলে কিন্তু
পুরোটা নয়, কারণ অনেকটাই ব্লেম নিজের, অমিতাভের নিজের। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ঠিক তাই। এবং আমরা ঠিক যতটা জানি তুমি ঠিক যতটা ব্যস্ত, এবং শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরেও তুমি যেভাবে ছবির কাজের জন্য ব্যস্ত, দৌড়াদৌড়ি থাকে, সময় সত্যিই বোধহয় তুমি কম পাও। সেই সময়ের মধ্যে থেকে কিভাবে নিজের জন্য, পরিবারের জন্য, যারা তোমাকে ভালো রাখে, সেই কাছের মানুষদের জন্য কিভাবে সময় বার করো? আমি মনে করি যে এটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার নিজের ভালো লাগার জায়গা আর নিজের উইল পাওয়ারের ওপরে। আমার ভালো লাগার জায়গাগুলো যেগুলো, আমার বন্ধুবান্ধব ভালো লাগে, আমার আড্ডা দিতে ভালো লাগে, আমার খেতে ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, আমার সিনেমা দেখতে, নাটক দেখতে ভালো লাগে, আর আমার পরিবারের সঙ্গে যেই মুহূর্তগুলো আমি পছন্দ করি, সে ছুটির মুহূর্ত হোক কিংবা ব্যস্ততার মধ্যে একটু সময় চুরি করা মুহূর্তগুলো, আমার যেগুলো পছন্দ সেগুলো আমার ঠিক হয়ে যায়। আমার শিডিউল নিজের থেকেই ভেঙে গড়ে এমন তৈরি হয়ে যায়, কেননা তার পেছনে আমার নিজের ম্যানিফেস্টেশন আছে। তো কোথাও না কোথাও তুমি যদি চাও নিজের কাছের লোকগুলোকে সময় দিতে, তুমি যদি চাও যে জীবনটাকে একটু সূক্ষ্মভাবে, সিম্পলভাবে যাপন করতে, তাহলে তোমার কাজের মধ্যেও তুমি সেই সময় বার করবে কিংবা সময় নিজে থেকে বেরোবে। যে চায় না তার হয় না। প্রায়োরিটি সবার আগে। এবার এই যে সময় নিয়ে কথা হচ্ছিল, বেশ অনেকটা সময় ধরে গল্পটাকে তৈরি করা, তারপর গল্পটা আসছে সিনেমার মাধ্যমে, কিভাবে এলো? গল্পটা আসলো কি করে, প্রথম কথা হচ্ছে এটা, আমি নিজে একটা জয়েন্ট ফ্যামিলির সারাউন্ডিংয়ে বড় হয়েছি, দেখেছি। তো এখান থেকে রিয়েলাইজ করলাম যে আজকে এই সময় সোসাইটিতে সবার কাছে টাইম আছে, সময় কারোর জন্য নেই। দামি দামি ঘড়ি বেছে নিয়েছি আমরা, ঘড়ির মধ্যে টাইম দেখি, সময়টা নেই। আর যেরকম দাদা বললো না, দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তোমাকে ম্যানিফেস্ট করতে হবে, তোমাকে নিজের তো ভালো লাগতে হবে। অনেকবারই দেখা গেছে যার সাথে বসতে ইচ্ছা করে তার সাথে হয়তো আমরা 1 ঘন্টা 2 ঘন্টা বসি, কিছু করে কাজ ম্যানেজ করে নিই, তখন বসের কল আসলে হয়তো তখন তুমিও বলতে পারবে, কিছু না কিছু একটা বলে দিই, আচ্ছা ঠিক আছে আমি করে নিচ্ছি। যাদের সাথে ভালো লাগে না, বা যারা হয়তো কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, বা যারা হয়তো লাইফের ব্যাপারে এমন কয়েকটা জিনিস জিজ্ঞেস করবে যেটা ব্যাপারে কথা বলতে হয়তো দ্বিধাবোধ, ওইখানে আমরা কোথাও না কোথাও এসকেপ রুটটা বাঁচার চেষ্টা করি। তো এই জিনিসটা যখন দেখি আমার সারাউন্ডিংয়ে, এই গল্পটা লেখা শুরু হয়, এই গল্পটার কনসেপ্ট আসে, তারপরে দেখলাম সবাইকে আনতে গেলে আমাকে জেনজিকেও আনতে হবে। আর জেনজি যদি আজকে একটা জিনিস নিয়ে মাতিয়ে রয়েছে, ওটা হচ্ছে এই এআই। এটা একটা এমন বাইক, যে বাইকে চড়ে তো গেছে, চালাতে পারে না, অ্যাক্সিডেন্ট তো হবেই। কেন কি গাইড করার কেউ নেই। তুমি ভাবো না, মা বাবা বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, আর আগে এই যে সিস্টেম ছিল জয়েন্ট ফ্যামিলি, এতে দাদু দিদার সাথে থাকতো, দাদু দিদা বোঝানোর জন্য ছিল। আমাদের এই সিনেমাতেও অনেকটা এরকম দেখবে যে মা বাবা নিশ্চয়ই বিজি, দাদু যখন বুঝতে পারে দাদু কিন্তু টেনে আনার চেষ্টা করে আবার। ওই জিনিসটা কোথাও না কোথাও হারিয়ে গেছে। আর এতে মা বাবার দোষ নেই। দেখো রিয়ালিটি হচ্ছে পোস্ট কোভিড আমরা অনেক কিছু দেখেছি, অনেক ফাইন্যান্সিয়াল আপ ডাউনস হচ্ছে লাইফে, তো পুরোপুরি ওদেরকেও দোষ দেওয়া যায় না, কিন্তু ওই যে এর মধ্যে দিয়ে সব কিছু ব্যালেন্স করে নিয়ে যাওয়া, এটাই হবে আসল জিনিস। তো এই করে এই গল্পটা আগে এসছে। এবং আমি যেটা একটু আগে বলছিলাম যে একটা সিনেমার মধ্যে অনেকগুলো গল্প, ঠিক যেরকম জয়েন্ট ফ্যামিলির গল্প, ঠিক সেরকম বাচ্চারা কতটা মিস করে, বাবা মারা ছুটছে কাজের পেছনে, টাকার পেছনে, তাদের পরিবারকে ভালো রাখার জন্য, এদিকে পরিবারের মানুষগুলো তাদের জন্য বসে রয়েছে। আবার তার সাথে রয়েছে এআই এর গল্প। আমি যদি জয়দা তোমাকে জিজ্ঞাসা করি যে এআই নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, কেউ বলছেন ভালো, কেউ বলছেন খারাপ, অনেক জায়গায় এখন আমরা দেখেছি কিন্তু ইউজ হওয়া শুরু হয়ে গিয়েছে। তুমি এআইকে কিভাবে দেখছো? আমি যে কোনো টেকনোলজিকে যেভাবে দেখি, প্রত্যেক 5 থেকে 10 বছরে একটা টেকনোলজির ইনোভেশন হয়, আর তার একটা সাইড এফেক্টস হয়, আর তার একটা পজিটিভ এফেক্টস হয়। পজিটিভ এফেক্ট মানে যে সেটাকে ভালোভাবে ইউজ করে, সে সেই টেকনোলজি দিয়ে কিছু ভালো কাজ করতে পারে, সে সেই টেকনোলজি দিয়ে আরও কাজ তৈরি করতে পারে। আর সেটা সাইড এফেক্টস হচ্ছে সেই নতুন টেকনোলজি অবশ্যই কিছু কাজ খেয়ে নেয়, সেই টেকনোলজি অবশ্যই কিছু লোককে অনেক বেশি নির্ভরশীল করে দেয়, অনেক বেশি ডিপেন্ডেন্ট করে দেয়।
তো এইটা তো চলতেই থাকে। সে প্রথম মেশিন যখন তৈরি হয়েছিল তবে থেকে আজকে ডিজিটাল এজে তো এটাকে ঠিক মেশিন বলা চলে না, এটা তো একটা মানে ভার্চুয়াল স্পেস। তো অ্যাকচুয়াল ফিজিক্যাল মেশিন স্পেস থেকে টেকনোলজিক্যাল মেশিন স্পেস থেকে ভার্চুয়াল মেশিন স্পেস, ভার্চুয়াল থেকে আরও এগিয়ে যাব আমরা। কালকে গিয়ে হয়তো এরকম হয়ে যাবে যে আমাদের গভর্নেন্সের জন্যে অ্যাকচুয়াল লিডার্সের দরকার নেই, আমাদের কিছু এআই ব্রেইনস গভর্নেন্স পলিসি মেকিং তৈরি করতে শুরু করে দেবে। কিন্তু তারা তৈরি করবে কি করে, তার পেছনে কিন্তু মানুষকেই থাকতে হবে। কেননা একটা পার্টিকুলার পলিসি তৈরি করার যে আইডিয়াটা, সেই আইডিয়াটা জেনারেট তো করবে মানুষ। একটা পার্টিকুলার সোসাইটির কালচারটাকে বোঝা, তুমি তার বেসিক ক্যারেক্টারিস্টিক ফিড করতে পারো, ফিড করার পর তার কিছু ফিডব্যাক পাবে, কিন্তু সেই ফিডব্যাকের মধ্যে তুমি কি চুজ করবে সেখানেও মানুষ আসে। কাজেই মানুষ ছাড়া কি, মানুষের আইডিয়া ছাড়া কি, মানুষের স্পিরিট ছাড়া কি, মানুষের প্যাশন ছাড়া কোনো টেকনোলজি সেভাবে কাজ করবে না। তুমি একটা জিনিস লেখার জন্যে এআই থেকে রেফারেন্স নিয়ে তাতে বসাচ্ছ, কিন্তু তার মধ্যে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি যদি না ঢোকে তাহলে সেটা অন্যজনের থেকে আলাদা কী করে হবে? 10 জন লোক যদি সেম রেফারেন্স থেকে বার করে 10টা একই রকম হয়ে যাবে, 10টা একই রকম কখনোই বিক্রি হবে না। একটা যখন অন্য থেকে আলাদা হবে তবেই সেটা চলবে। কাজে এই স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স মানুষ তৈরি করে। মানুষের ক্রিয়েটিভিটি রেপ্লিকেট করা যায় কিন্তু ডুপ্লিকেট করা যায় না। তুমি রেপ্লিকেট করতে পারবে, তোমার অ্যাঙ্কারিং থেকে আমি কিছু শিখে আমি সেভাবে করার চেষ্টা করব, কিন্তু তার মধ্যে যদি আমার নিজস্বতা না আসে তাহলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে কেন? অরিজিনাল তো রয়েছে। রাইট, ওয়েল সেড। আচ্ছা, তুমি যেহেতু বললে এই কথাটা, সেই জন্যই বলি যে একটা সময় ছিল ক্যাসেট, আমরা ক্যাসেটে গান শুনতাম। তারপর সেই যুগটা চলে গিয়ে এলো সিডির সময়, সিডিতে আমরা শুনলাম। তখন কিন্তু সেই মানুষগুলো কোথায় গেল, কি হলো আমরা কিছু জানি না, বা বাড়িতে এখনও গেলে বোধহয় আমরা দেখবো পুরোনো ক্যাসেটগুলো সাইডে রয়েছে, টেপ রেকর্ডার কাজ করে, আমাদেরও রয়েছে, টেপ রেকর্ডার কাজ করে না, ক্যাসেটগুলো রয়ে গেছে। তারপর সিডির পর এলো পেন ড্রাইভ। তো আমরা দেখেছি যুগের সাথে সাথে কিন্তু এটা এসেছে, এবং ছোটোবেলায় সেই পড়ার কথাটাও আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান আছে বলেই এগুলো নতুন নতুন আসছে। তোমার কি মনে হয় জয়দা, সিনেমার ক্ষেত্রে কি এইটা মানে এআই কি কোনোভাবে থ্রেট হয়ে দাঁড়াতে পারে পরবর্তী সময়? অবশ্যই থ্রেট হয়ে দাঁড়াবে। যারা পুরোনো দিনের ফিল্ম যেভাবে শ্যুট করতো তারা ডিজিটাল পছন্দ করে না এখনও। যারা ল্যাবে কিছু ডেভেলপ করতো তারা মধ্যেই ডিজিটাল ফিল্টারেশন পছন্দ করে না। এই পছন্দ অপছন্দ থাকবে, কিন্তু তাই বলে কি অন্য জিনিসটা এক্সিস্ট করবে না? করবে, সব কিছু এক্সিস্ট করবে। আজকের দিনে ক্রিস্টোফার নোলান এখনও ফিল্মে ছবি বানাচ্ছে এবং সেই ছবি সারা পৃথিবীতে সুপার ডুপার হিট হচ্ছে, 5-6খানা অস্কার পেয়ে যাচ্ছে। তারান্তিনো এখনও ফিল্মের ছবি শ্যুট করে, আমাদের ডেনিস ভিলেনেভিও এতে শ্যুট করে। কেন করে? কেননা ওরা তার মধ্যে কিছু কোয়ালিটি পায় যেটা এটাতে পাবে না। তাই বলে কি ডিজিটালে ভালো কাজ হচ্ছে না? অবশ্যই ডিজিটালে ভালো কাজ হচ্ছে। দর্শক কি কোনো ডিফারেন্স বুঝতে পারে না, কিন্তু ছবির কোয়ালিটিতে কিছু না কিছু তুমি পাবে। তুমি ওপেনহাইমারে এমন একটা কোয়ালিটি পাবে যেটা তোমার পছন্দ হবে, তুমি দেখবে, তুমি জানো না এটা ডিজিটাল হয়েছে কি ফিল্মে হয়েছে, বাট দ্য কোয়ালিটি ম্যাটার্স। সো কোয়ালিটি আসছে একজনের ভিশন থেকে। তো নোলানের ভিশন ইজ মোর ইম্পর্ট্যান্ট। মিডিয়াম সে ইউজ করছে বিকজ তার ভিশনটা ওই মিডিয়ামে সাপোর্ট পাচ্ছে। কাজেই এআই ইউজ করার জন্য তোমার ভিশন থাকতে হবে। তুমি এআইকে কীভাবে ইউজ করবে দ্যাট ডিপেন্ডস অন ইয়োর ভিশন। ইট ক্যানট বি জেনেরিক ভিশন। জাস্ট যেটা বললাম না, ডুপ্লিকেশন ইজ নট পসিবল, রেপ্লিকেশন ইজ পসিবল, ইন্সপিরেশন ইজ 100% পসিবল। কোনো কিছুকে ইউজ করার জন্যে তুমি একটা, এই যে সামনে মাফলার ঝোলা দেখছি, তুমি একটা মাফলার 4 জনকে দিয়ে দাও, একজন অন্যজনকে যেভাবে দেখেছে তার যার যেটা স্টাইল মনে হচ্ছে সে সেভাবে বাঁধছে, আরেকজন নিজের মতো করে নিজের একটা তৈরি করছে। তো একজন আরেকজনের থেকে ইন্সপায়ার হচ্ছে, একজন শুধুই নকল করছে কিছু না বুঝে, একজন নিজের মতো করে করছে। ফ্যাব্রিক তো সেই একই। সো হাউ ইউ ইউজ ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। কি বলবে শিবাজিদা, এআইকে তুমি তোমার ভিশন দিয়ে কিভাবে দেখে ছবির মধ্যে কিভাবে নিয়ে এলে? দেখো, এআইটা রাখার কারণ হচ্ছে আমি মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করতে যাই, এটা দাদার সাথে ডিসকাস হয়নি। হঠাৎ করে ক্লায়েন্ট বলে তোমার লেখার দরকার নেই, আজকাল তো এআই নিজেই স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে। আমাদের একটা প্রাইস বেঁচে গেল, রাইটারকে দিতে হবে না, চ্যাট জিপিটিতে ফেলো, নিয়ে আসো স্ক্রিপ্ট, আর ওটা ক্লায়েন্ট অ্যাপ্রুভও করে দিল। ওইটা দেখার পরে আমি অনেকটা শকড ছিলাম যে এইভাবে এগোচ্ছে।
দাদা যেটা বললেন। আর এইখানে এআইটাকে যেভাবে আনা হয়েছে, সত্যি কথা বলতে গেলে দেখো আজকে যেটা বললাম, বাচ্চারা টাইম পায় না, কোথাও না কোথাও একা। একটা ফ্ল্যাট হয়ে গেছে, আগে তো বাড়ি হতো, আজকে একটা ফ্ল্যাটের কনসেপ্ট চলে এসছে। ফ্ল্যাটে দাদু দিদা নেই, কেউ নেই, মা বাবাও নেই, কাজের লোক পেয়ে যাবে বাড়িতে 3টে, আর কেউ নেই। এবার ওই বাচ্চা কাকে কি জিজ্ঞেস করবে? কথা বলার মানুষ নেই। আজকাল এই যে মেন্টাল অ্যাওয়ারনেস জিনিসটা, ওইটা নিয়ে অত কথা হয় না, কিন্তু ওইটা কিন্তু এটার জন্য ডেভেলপ হচ্ছে, কেন কি মনের কথা বেরোচ্ছে না। এবার ওরকম একটা যদি তুমি অ্যাপ্লিকেশন বা এআই একটা বাচ্চার হাতে ধরাও, যে ওই বাচ্চাটার সাথে সব রকমের কথা বলছে, তাহলে বাচ্চাটা একটা ফ্রেন্ড পেয়ে গেল। কিন্তু আমাদের সিনেমাতেও এই এআই অ্যাপটার নাম হচ্ছে মিসিং ফ্রেন্ড, সেই হারিয়ে যাওয়া বন্ধু। সো যখন দেখছে মা বাবা সময় দিচ্ছে না, যা যা জিনিস আছে, ইভেন স্কুলে বন্ধুরা মারপিট করছে, ওইটার সলিউশন মা বাবাকে না বলে অ্যাপের থেকে, তার সাথেই কথা। তো সে ওইটা থেকে কি পাবে? আর দাদা যেটা বললেন যে ওইটা বানানোর পিছনেও তো একটা মাথায় আছে, একটা লিমিটেশন আছে, সে আর কতটা বলবে। এবার ওইটার সলিউশন যা দেওয়া হচ্ছে, ওইটা কতটা ওর পক্ষে ঠিক হবে ওইটা তো ও জানে না। এবার একটা 6 থেকে 10 বছরের বাচ্চা থেকে তুমি কি এক্সপেক্ট করছো? কি ভুল কি ঠিক, সকালবেলা উঠছে, 1000টা অপশন আসছে, ও কোনটা নেবে কোনটা নেবে না ওকে কে বলবে? কেউ বলার নেই। এই হচ্ছে আসল কথা। এই যে অনেকক্ষণ ধরে শুনছি বাচ্চাদের কথা, এখন একটা ক্লুও পেলাম 6 থেকে 10 বছর, এবং যারা ট্রেলারটি দেখেছে তারা জানে যে একটা যে বাচ্চাটাকে ঘিরে এই গল্পটা গড়ে উঠেছে আর কি। তো মানে বাইরে তো বৃষ্টি হচ্ছে, মেঘ বিদ্যুৎ আছে, যদি তাদেরকে নিয়ে একটু কথা বলি, দুটো বাচ্চাকে নিয়ে যারা এই ছবিতে রয়েছে, তাদের সম্পর্কে যদি একটু বলো। মেঘের ব্যাপারে বলতে গেলে মানে দুষ্টুমি নাম্বার 1 মাস্টার, আর তার সাথে বিদ্যুৎ। মানে এইদিকে হয়তো জয়দার যেরকম রেসপেক্ট সেটে কাজ চলছে, পিছন থেকে মানে যে রুমটা সেট হয়েছিল এসে দেখা গেল পুরো রুম মানে এইদিক ওইদিক হয়ে গেছে। কি হয়েছে রে? দুজনে মিলে খেলাধুলা করছে, আর ওদের সামনে আসা মানে সাথে সাথে, বাট মানে আমাদের সামনে এত ভদ্র, কেউ দেখে বলতে পারবে না যে পিছনে কি কাণ্ড করে এসছে। কিন্তু হ্যাঁ, বাচ্চাদের সাথে কাজ করা একটা এক্সপিরিয়েন্স হয় নিজের মধ্যে, বাচ্চাদেরকে বোঝানো। আর তার থেকে বড় জিনিস হচ্ছে জয়দার মতন এক্সপিরিয়েন্স অ্যাক্টররা বা বাসবদির মতন এক্সপিরিয়েন্স অ্যাক্টররা যখন বাচ্চাদের সাথে কাজ করে, অনেক কিছু শেখার থাকে, কি করে বাচ্চাদেরকে ডিল করছে। বিদ্যুতের সাথে একটা সিন আমার মনে আছে, জয়দার একটা সিন ছিল ওই ডাইনিং টেবিলে, বিদ্যুৎ মোবাইল নিয়ে খেলছে। আমি খুব টেন্স ছিলাম, কেন কি ওইখানে জয়দা বকবে, এবার বিদ্যুৎ ওই রিয়াকশনটা দিতে পারবে কি পারবে না। আমি খুব, জয়দা ওইটাকে এমনভাবে বের করে আনলো, জয়দার বকাটা কিছুক্ষণের জন্য আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সাথে সাথে ওই বকার পরে যখনই কাট বলা হলো, জয়দা কিন্তু চেঞ্জ। তো একটা বিশাল বড় সাপোর্ট হয় ডাইরেক্টরের, যখন দাদা বা দিদির মতন অ্যাক্টররা এসে আমাদেরকে এতটা সাপোর্ট দেন। আর বাচ্চাদের সাথে যেটা বলা হয়, ইটস নট আ ইজি টাস্ক টু ওয়ার্ক, কিন্তু ওদের নিজেদের মুড, করবো না, কাঁদবো না, বাট দে ডিড আ গুড জব। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. তার মানে বোঝা যাচ্ছে যে জয়দা অ্যাক্টিং নিয়ে তো অবশ্যই ধৃষ্টতা হয়ে যাবে কথা বলা, কিন্তু একটু বলো যে বাচ্চারা যখন সেটে থাকে নিচে কতটা বাচ্চা হয়ে যাও? বাচ্চাদের সঙ্গে যদি খেলাধুলো করি তখন তো বাচ্চাদের মতো হয়ে যাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের কন্ট্রোল করতে হয় একটা এনভায়রনমেন্টে। সেই কন্ট্রোলের জন্য তোমাকে বাচ্চার সাইকোলজি বুঝতে হবে, যে এই বাচ্চাটা কিসে রেসপন্ড করছে। কিছু বাচ্চা আছে তাকে তুমি কন্ট্রোল করতে গেলে সে কন্ট্রোলের বাইরে চলে যাবে, তাকে ডিস্ট্র্যাক্ট করতে হয়। কিছু বাচ্চা আছে যে তার সঙ্গে যদি তুমি কিছু ইন্টারেস্টিং কথা বলো, সে জানতে চাইবে আরও, তাকে সেই ইন্টারেস্টিং কথা দিয়ে তাকে তুমি তার বন্ধু বানিয়ে ফেলতে পারো। বাট বেস্ট পলিসি হচ্ছে বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করা। বাচ্চাকে বন্ধু বানানো ইজ বেটার দ্যান বিইং এ পেরেন্ট। হ্যাঁ, মাঝে মাঝে যখন তারা কন্ট্রোলের বাইরে চলে যায়, দেন ইউ হ্যাভ টু বিকাম এ পেরেন্ট। বাট ইফ ইউ মেক এ ফ্রেন্ড আউট অফ এ চাইল্ড, তার থেকে অভিনয় বার করা অনেক সোজা। এবং একটি বাচ্চার যে নিজস্ব প্রতিভা, নিজের লেভেলের যে প্রতিভা, সেটাকে ট্যাপ করা উচিত। অনেকেই কী করে চায় বাচ্চাদের থেকে ম্যাচিওর্ড অভিনয় বার করা,
অর্থাৎ একজন ম্যাচিওর অ্যাক্টরকে তুমি যেভাবে ডেসক্রাইব করবে যে এইভাবে চাই, এই জিনিস চাই, বাচ্চা সেটা বুঝতে পারবে না। বাচ্চা নিজের মতো করে রেসপন্ড করে নিজের সিচুয়েশনে। তোমাকে ওই 5টা রেসপন্স নিতে হবে, তার থেকে তুমি একটা কি দুটো অপশন রাখবে, বাট ইউ মাস্ট নো যে এই বাচ্চাটা কীভাবে কোন জিনিসে রেসপন্ড করে। সো ওই রেসপন্সটা বার করা দায়িত্ব, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড চাইল্ড সাইকোলজি। ঠিক কথা। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে ছবিটি ঠিক যে বিষয় নিয়ে তৈরি হয়েছে, অফ স্ক্রিনে কিন্তু গল্পটা একদম আলাদা। মানে বাচ্চা দুটোই পুরোপুরি অ্যাটেনশন নিয়ে রেখেছিল, যেটা বুঝলাম তোমাদের কথা থেকে, তাই তো? রাইট। আচ্ছা জয়দা, আমি যেহেতু এতগুলো পয়েন্ট রয়েছে, আমরা দেখলাম যে বাড়িতে দেখাশোনা, সময়, অনেকগুলো বিষয় রয়েছে, তো আমি কয়েকটা ওয়ার্ড বেছে রেখেছি যেটা শোনার পর তোমাদের মাথায় কী আসছে সেটা জানতে চাইব। তো স্টার্ট করি, জয়দাকে দিই। ছোটবেলা। ইনোসেন্স, সরলতা, ছুটে বেড়ানো, দুষ্টুমি, হাঁটু কাটা, ফল চুরি করা, অত্যন্ত বেশি দুষ্টুমি করা। মানে স্কুলের বাথরুমে বন্ধ করে রেখে দেওয়া, মা এসে ছাড়িয়ে নিয়ে যায়। স্কুলে যে রিক্সায় যাওয়া হতো সেই রিক্সার পেছনে ঝুলতে ঝুলতে যাওয়া, রাস্তায় বড়দের ফেলে দেওয়া সিগারেট তুলে সেটাকে হিরোর মতো স্মোক করার চেষ্টা করা। ছোটোবেলায় নানান রকম স্মৃতি আছে। এই সব স্মৃতির মধ্যে থেকে যদি কোনোদিনও সময় পাও এখনও, যে সেই জায়গাটায় ফিরে গিয়ে, বা স্কুলে হয়তো গিয়েছো, কোনটা বেশি রিলিশ করবে, বা কোনটা সবথেকে বেশি মিস? তো সব কিছুই করি বোধহয় আমরা ছোটোবেলায়, সব জিনিসটাকেই। আমি ছোটোবেলায়, আমার সত্যি কথা বলতে, আমার গাছে চড়তে ভীষণ ভালো লাগতো। এখন তো গাছই নেই, বাচ্চারা চড়বে কী করে, আর কোনো প্র্যাকটিসও নেই। আমি ছোটোবেলায় ভীষণ গাছে চড়তাম, একটা গাছ থেকে আরেক গাছ চলে যেতাম। আমি মনে হয় যে দমদমে যখন থাকতাম, ওখানে একটা পুলিশদের একটা কমপ্লেক্স ছিল, সেখানে প্রচুর গাছে প্রচুর পেয়ারা, বেল, আম ছিল, ওখান থেকে বেল চুরি করতাম। আচ্ছা। পুলিশদের বাগান থেকে বেল চুরি করে আরেক বন্ধুর ছাতে গিয়ে বেল কেটে তার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে ওটাকে ভালো করে দুপুরবেলা খেয়ে পরিষ্কার করে তারপর বাড়িতে আসতাম। তো ওই ফল চুরি করাটা, এখন তো লোকে বাজারে গিয়ে 200 টাকা 300 টাকা কেজি ফল কেনে, আমি তো চিরকাল ফল চুরি করে খেয়েছি, ফল কোনোদিন কিনিনি বাজার থেকে। তো জয়দা, তোমার এই গল্পটা শুনতে শুনতে যেটা মনে হলো, রিসেন্টলি কালবৈশাখীও হয়েছিল, কালবৈশাখীর সময় আম ঝরে পড়া, সেটাকে কুড়োতে যাওয়া, এক্সপিরিয়েন্স আছে? প্রচুর। আমি আমার ছোটবেলায় একটা বড় অংশ দিল্লিতে কেটেছে। দিল্লিতে, নিউ দিল্লিতে প্রচুর জামের গাছ ছিল, প্রচুর জাম। আর ওটাকে কি বলে আমি জানি না, হিন্দিতে শেহতুত বলে, হিন্দিতে, বাংলাতে কি বলে আমি জানি না। এরকম ছোট ফ্রুট ডট 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 এরকম থাকে। তো নিউ দিল্লিতে প্রচুর এরকম গাছ, মানে ওয়াইল্ডলি ওখানে গ্রো করছে। আর যখনই ঝড় আসতো দিল্লিতে, ওগুলো সব নিচে পড়তো, আমরা সেগুলো, ওখানে পাতাও পড়তো, সেই পাতার মধ্যে ওগুলোকে কালেক্ট করতাম। ওটা যে কোনো কল দিয়ে ধুতাম। কোথা থেকে গিয়ে তোমার চাট মশলা নিতে হতো, যে কোনো চাটের দোকানে চাট মশলা পাবে, সেটাকে মিক্স করে ওই সেন্ট্রাল পার্ক হতো, সেই পার্কে বসে আমরা জাম আর শেহতুত খেতাম। প্রচুর জাম আর শেহতুত খেয়েছি ওই ঝড়ের দৌলতে। বাপরে বাপ, মানে আমি না শুনতে শুনতে মনে হচ্ছে আমি এই জায়গাটায় পৌঁছে গিয়েছি, আমি সেই মুহূর্তটায় রয়েছি। তোমার যদি একটু শুনি ছোটবেলা। ছোটবেলা বলতে মাঠে শোয়া, বাড়িতে জায়গা ছিল না, বাড়িতে থেকে বার করে দিত, সত্যি মাঠে গিয়ে শুতো। মানে বিকাল 4টে মানে বাড়ি থেকে বের করে দাও, বাড়িতে থাকলে তো কিছু না কিছু ভাঙচুর, বাড়িতে খেলা শুরু, তো দৌড়িয়ে বেড়াচ্ছি এদিক ওইদিক, এত বাচ্চা একসাথে দৌড়াচ্ছে, কিছু না কিছু ভাঙবে, বাড়ির জানলা ভাঙা। তারপরে আম গাছ ছিল, এদিক ওইদিক লাফ মারা, পাঁচিল থেকে বড়। আমার একটা খুব মানে খুব বাজে ন্যাক ছিল ছোটবেলায়, ওটা হচ্ছে চোট খাওয়া। মানে রাস্তায় দৌড়াচ্ছি কিছু না দেখে পড়ে গেলাম, পুরো পা ছিলে গেল, এই কাঁধে লাগলো, এই মানে সারা গায়ে স্পট পড়ে রয়েছে, ওই থ্যাঙ্কস টু ওই ছোটবেলার দৌড়ানি। তারপরে স্কুলে থেকে বাড়ি ফিরছি, খালে নেমে গেলাম, অঙ্ক ক্লাস করবো না বলে, ভিজে যাবো। অসাধারণ। তারপরে ঠিক অঙ্ক কষে কষে সিনেমায় পুরো একেবারে অঙ্কটা ভুল হয়ে গেছিল। ঠিক, এ তো গেল ছোটবেলার গল্প। এবার আমরা দেখেছি এই ছবিতে একটা বড় ভূমিকা রয়েছে দাদুর গল্প, যেটা অ্যাকচুয়ালি বোধহয়, সত্যি কথা অনেকেই ভাবে যে আগের জেনারেশন এই জেনারেশন কি, কিন্তু এটা অ্যাকচুয়ালি বোধহয় এখন মিসিং রয়েছে, তাই তো জয়দা? অ্যাবসলিউটলি, দুর্দান্ত। এইটার ট্র্যাকটা আমার সব থেকে ভালো লেগেছে, দাদুর ট্র্যাকটাই আসলে, গ্রামের ট্র্যাকটা। কেননা দাদুর ট্র্যাকটা চলে যাচ্ছে একটা পার্টিকুলার পিরিয়ডে, যেটা মানে পার্টিশনের ঠিক আগের পিরিয়ডটায় চলে যাচ্ছে, আনডিভাইডেড বেঙ্গলের পিরিয়ডে চলে যাচ্ছে, গ্রামের জীবনে চলে যাচ্ছে।
সারল্য, যেটা যেসব বলছিলাম মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, খেলা, সেই স্পেসে চলে যাচ্ছে। সেখানে বন্ধুত্ব কোথায়, প্রণয় কোথায়, সব একসাথে মিশে যাচ্ছে। দাদুর চরিত্রটা শুরু হচ্ছে ওই ছেলেবেলার ওই সময়টা থেকে। সেইখান থেকে দাদুর নানান রকম ভাঙা চোরা জীবন হতে হতে দাদু শহরে পৌঁছাচ্ছে। সেখানে সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, একটা ছোট্ট জায়গা থেকে উঠতে উঠতে একটা বড় বিজনেস তৈরি করছে। সেখান থেকে তার ছেলে হচ্ছে যেটা আমি, অমিতাভ, এবং তাকে সে বিজনেসটা ধরিয়ে দিচ্ছে। কিন্তু দাদুর এতটা মানে স্ট্রাগলের স্পেসটা এই ছবিতে ধরা হয়েছে, আমার বাবার স্পেসটা। কিন্তু শেষ জীবনে গিয়ে বাবার কি অবস্থা, কি দশা, সেটাকেও ধরা হয়েছে। তো বাবার যে গ্রাফটা, যে দাদুর যে গ্রাফটা, সেটা সব থেকে বড় গ্রাফ এবং সব থেকে ইন্টারেস্টিং গ্রাফ এই ছবিতে হচ্ছে দাদুর চরিত্র। এবং 3টে জেনারেশন, দাদু, বাবা, তাদের সন্তান। আচ্ছা। দাদুর গল্প, মানে আমি ছোটবেলায় বলছিলাম গল্প নিয়ে, সেই ঠাকুমা দাদু এদের থেকে গল্প শোনা, সেরকম কিছু এক্সপিরিয়েন্স রয়েছে? আমার তো প্রচুর এক্সপিরিয়েন্স। আমি তো আমার ঠাকুমা দাদুর ওখানে, আমার ঠাকুরদার বাড়ি ছিল নর্থ ক্যালকাটা, কারবেলা ট্যাঙ্ক লেনে, আর আমার মামা বাড়ি টালিগঞ্জে। তো একদিক সাউথ, একটা দিক নর্থ। তুমি দুটোই উপভোগ করেছো? আর দুটোই ইস্ট বেঙ্গলে। আমরা সবাই ইস্ট বেঙ্গল থেকে মানে উঠে এখানে এসেছিল সবাই। তো আমার ঠাকুরমার কাছে আমি বড় হয়েছিলাম একটা সার্টেন পিরিয়ড, যখন আমার গল্প বলা, গল্প শোনার এক্সপিরিয়েন্স ঠাকুমার থেকে। ঠাকুমা আমাকে ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ পড়ে শোনাতো, নানান রকম ভক্ত প্রহ্লাদ, নানান রকম যত মিথস টিথস, সেগুলো ঠাকুমাই প্রথম আমাকে শোনাতে শুরু করে। যেখান থেকে আমার স্টোরি টেলিংয়ের যে বলবো টেকনিক বলবো না, কিন্তু স্টোরি টেলিংয়ের যে ইন্টারেস্টটা, সেটা ওখান থেকে পাই। তারপর প্রথম আমাকে যে বইগুলো দিয়েছিল, ঠাকুমার ঝুলি আর ঠাকুরদার ঝুলি, সত্যিকারে আমার ঠাকুমা ঠাকুরদাই আমাকে এই দুটো ঝুলি দিয়েছিল, যেটা আমি রোজ পড়তাম, একই জিনিস রোজ পড়তাম। হ্যাঁ, রিপিটেডলি পড়ে যেতাম, খুব ভালো লাগতো ওটা। তখন তো ওইগুলো থেকেই মাথার মধ্যে নানান রকম ইমেজেস তৈরি হতো। তো সেটা পুরোপুরি ঠাকুমা ঠাকুরদার দৌলতে। পরে আমরা কলকাতা থেকে যখন চলে যাই দিল্লিতে, তখন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, মা, বাবা, আমি আর আমার ছোটো বোন। তারপর বোন জন্ম নেয়। তো আমার সেটাকে মানে একটা নিউক্লিয়ার ফ্যামিলি বলা যায়। তাও যখন গরমের ছুটিতে আমরা কলকাতা আসতাম, সেই 2 মাস আমার জীবনের সব থেকে মানে আমি ওটাকে স্বর্গ বলবো, সেই 2 মাস। কেননা সারা মানে মফস্বল থেকে, এখান থেকে ওখান থেকে যত কাজিনসরা, যত এক্সটেন্ডেড পরিবাররা গরমের ছুটিতে এক জায়গায় এসে জড়ো হতো। আর একটা বাড়িতে তখন বলতে পারো 10টা থেকে 12টা বাচ্চা। সারা দুপুর আমরা মাসিরা শুয়ে শুয়ে গাঁজাচ্ছে, আমরা সারা দুপুর হয় মাঠ নয় ছাদ দাপিয়ে বেড়াচ্ছি। আর সে নানান রকম, সে পুতুল খেলা, ছোটোবেলায় আমরা সবাই ছেলে মেয়ে দুজনে পুতুল খেলা হতো, পুতুলদের বিয়ে দেওয়া, হ্যাঁ, সে তার জন্য আবার ফল নিয়ে এসে ওই করা হতো। তারপরে বিকেলবেলা কোন সময় ফুচকাওয়ালা যাবে, ঠিক সেই সময় চান করে ফুচকা খেতে যাওয়া, গলফ ক্লাবে গিয়ে আইসক্রিম খাওয়া, সে কোয়ালিটির বলতে রুয়ালিটি আইসক্রিম, সেগুলো খাওয়া। মানে প্রত্যেকটা জিনিস আমার মেমোরিতে পুরো একেবারে যাকে বলে হ্যাঁ চেপে গেছিলো। ছোটোবেলায় ওই সময়টা সবাই মিলে একসাথে একটা বাড়িতে 1 মাস 2 মাস, যাকে দঙ্গল বলে, যাকে দুর্দান্ত। তারপরে যখন আবার ফেরত যাওয়ার সময় আসতো, তখন মনটা একেবারে ভেঙে যেত, সত্যি ভালো লাগতো না। কেননা সেখানে গিয়ে তো সেই নিউক্লিয়ার ফ্যামিলি। যদিও আমার মা বাড়িতে থাকতেন, হাউসওয়াইফ ছিলেন, মানে স্কুল থেকে এসে মাকে পেতাম, বাট আজকাল তো স্কুল থেকে এসে তা মাকেও তারা পায় না। তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড তারা, তাই জন্য তারা ফোন পায়, তাদের এক্সপেন্সিভ ফোন দেওয়া হয়েছে, তাদের হাতে এখন 40,000 50,000 টাকার ফোন দেওয়া হয়েছে, যেটা একসময় হয়তো আমার বাবার স্যালারি তার অর্ধেক ছিল, তার ডাবল একটা বাচ্চার হাতে ফোন রয়েছে, যাতে তার একটা ফোনের মধ্যে তার যাবতীয় বন্ধুত্ব, যাবতীয় পারিবারিকতা, যাই বলো আত্মীয় স্বজন, সব ফোনের মধ্যে। এবং সেই জন্য বোধহয় দিনের শেষে যখন বাবা মা ব্যাক করেন, তারাও আর কথা শোনার সময় পান না, কারণ সারাদিন কাজ করেছেন, তারাও একটু মোবাইল তো চেক করবেন। তাই বাচ্চারাও কিন্তু আর কথা বলার সময়টা পায় না, কারণ তারা তো সারাদিন ওইটার সাথে কাটিয়েছে। গল্প বলতে তোমার মাথায় কি আসে শিবাজিদা? গল্প বলতে এক তো গরমের ছুটি, সেই ছুটি আসতো যদি মনে থাকে, ওইটার জন্য ওয়েট করা, দাদুর সাথে বসে দেখা। আর দাদুর সাথে অ্যাকচুয়ালি বাড়িতে পুজো হয়, আজ পর্যন্ত কালী পুজো হয়, ওই মন্দিরে বসে দিদার সেই গল্প শোনানো, ওটা আজ পর্যন্ত হয় এবং মাথায় গেঁথে থাকে না গল্পগুলো। এই ছাদে আম গাছ আছে জানিস, এখানে ভূত হতো, এই গল্প, বলদা জামাইয়ের গল্প, এরকম কত গল্প শুনেছি আমরা। কিন্তু ঠিক এই সময়
অন্যদেরকে যখন দেখছি, এই যে জয়দার সাথে আমি এটা রিলেট করতে পারবো, কালী পুজোর সময় সব মাসিরা একসাথে হতো, এক জায়গায় সবাই শুয়ে রয়েছে, এক জায়গায় সব আড্ডা চলছে, আর ছাদে শুধু দৌড়িয়ে বেড়াচ্ছি, মাঠে দৌড়িয়ে বেড়াচ্ছি, কে কোথায় যাচ্ছে কি যাচ্ছে, আরে শোরে, আরে শুয়ে পড় রে, শরীর খারাপ হবে, জ্বর আসলে বুঝবি। তখন কে এই দিনটার জন্য ওয়েট করতাম, গরমের ছুটি বা কালী পুজোর জন্য ওয়েট করা হতো মেনলি। আর দুর্গা পুজো বা ক্রিসমাস হলে ওই মামার গাড়িতে বসে ঘুরতে যাওয়া আর কেক খাওয়ানো, ফ্লোরিজের কেকটা খুব খাবো এখান থেকে। তোমরা খুব শৌখিন পরিবার ছিলে। তো ওইটা পেয়েছি, সব রকমের স্বাদ উপভোগ করেছে। তো মানে সব দিকে ছোট মামা আমার খুব খেতে ভালোবাসতো, ওনার শুধু একটাই কথা আজ পর্যন্ত রয়েছে, খাওয়াবো, কিছু হলে ভালো কিছু হয়েছে খাওয়াবো, নিজের ছেলের রেজাল্ট বেরিয়েছে খাওয়াবো। তো ওনার সব কিছুতে, কিন্তু ওই যে আজকের জেনারেশন প্রথমে তো আগে মোবাইল, আর দাদা তো তাও অ্যামাউন্টটা একটু কম বললো, আজকাল তো আমি দেখছি 1.5 লাখ টাকার ফোন নিয়ে বাচ্চারা ঘুরছে, মানে এটা একটা স্টেটাস হয়ে গেছে এবং বাচ্চাদের মধ্যেও, তোর ফোনটা কি অ্যাপেল না, আচ্ছা বাড়িতে গিয়ে বলবি। রাইট, এত যে মোবাইল নিয়ে কথা হচ্ছে, মোবাইল জয়দা প্রথম মোবাইল? আমার প্রথম মোবাইল ছিল, আমি আই থিঙ্ক নোকিয়া আমার প্রথম মোবাইল ছিল। সেই থানিট? হ্যাঁ থানিট, না সেই মোবাইলগুলো খুব ভালো হতো, আমার মনে হচ্ছে বৃষ্টিতে জল পড়ে যেত, জলে কিছু হতো না, লোহার সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যেত, কিছু হতো না, সেই মোবাইলগুলো দুর্দান্ত ছিল। কিন্তু সেগুলো স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তাই জন্য। তারপর কিপ্যাড ইউজ করে করে, কিপ্যাড ইউজ করে করে ওই মাঝে মাঝে হলুদ হয়ে যাওয়ার, নাম্বার উঠে যাওয়া, প্রেস করে করে স্পেস তৈরি করা, অনেক সময় লাগতো। কিছু কিছু মেয়ে, আমার মেয়ে বন্ধু ছিল, এরা খুব এক হাতে টাইপ করতো, হোয়াটসঅ্যাপ আরেক হাতে ড্রাইভ করতো, এত সুন্দর করতো, আমি পারতাম না, আমার দুটো হাত দিয়ে টাক 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 স্পেস টাক 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 করে আমি টাইপ করতাম। কিন্তু নোকিয়া ফোন ছিল, কোয়াটি আমার প্রথম নোকিয়া, আই থিঙ্ক সবারই সে সময় নোকিয়া কিংবা এরিকসন, এই দুটো ফোন তখন এক্সিস্ট করতো। তো এলজি সিডিএমএ, তখন ওই সময় এলজি রিলায়েন্সের ছোট ছোট ফোনগুলি বেরিয়েছিল, টিউশন থেকে লেট হলে তার জন্য একটা ফোন দেওয়া হয়েছিল, ওটার মধ্যে শুধু একটা গেম ভালো ছিল, স্নেকস, ওইটা নিয়ে খেলা হতো সারাদিন। আর কি গেম ছিল বুঝতাম না। আর সত্যি কথা বলতে গেলে আজ পর্যন্ত মোবাইলে ওইটুকুই বুঝি যে গেম চলছে আর ফোন আসছে। আমার মনে হয় ছেলেরা আমরা হয়তো টাইপ স্লোলি করি, কেন কি আমিও পারি না করতে, এই দেখে দেখে দেখে। ওটা একটা আর্ট, সেটা মানে কেউ কেউ পারতো কোয়ার্টিতে এভাবে করতে। এখন তো আরো চাপ হয়ে গেছে, হাত একটু ভেজা থাকলে পরে তুমি টাইপ করতে পারবে না, যতক্ষণ না হাত শুকায় সেটা পাবে না। ওইটার সাথে আবার অটো কারেকশন, কত মিস্টেকস বাবা, উফ, অটো কারেকশন আরো হেডেক। কিছু করতে চাইছো, নিয়ে নিল, নিজেই চলে গেল, সে আবার জিজ্ঞেস করবে মানে কি কথা বলতে চাইছো, কি মিনিং বেরোবে বলা যায় না। এই যে গেমের কথা বলছিলে, তাহলে তোমার কাছ থেকেই আসি, যে গেম আমরা দেখেছি কিন্তু মেঘও তার কোনো এক বন্ধুকে বলে সবটা মানে মনের কথা হালকা হচ্ছে। মোবাইলে কি কি গেম রয়েছে, মানে গেম অ্যাডিকশন কি রয়েছে? হ্যাঁ, গেম অ্যাডিকশন বলবো না, একটা গেম খেলি স্নেক্স, আজ পর্যন্ত ওই স্নেক্সটা খুঁজে খুঁজে রেখে দিয়েছি কোথা থেকে, ওই পুরোনো স্নেক্সটা খুঁজে পাওয়া যায় না, তাও কিছু কিছু থাকে, ওই স্নেক্সটা খেলতে খুব ভালো লাগে। কারণ স্নেকটা ওই একটা পাজলের মতন থাকে, তো যত লম্বা হবে ওটাকে বাঁচাতে হবে, এই করতে হবে, ওই পুরোনো গেমটা আজ পর্যন্ত চলছে। জয়দা তোমার ক্ষেত্রে? আমি জীবনে কোনোদিন মোবাইলে গেম খেলিনি, সো সেদিক দিয়ে আমি খুব ওল্ড ফ্যাশন। খেলতে হলে আমি লুডো বার করে লুডো খেলবো, যদি খেলতে হয় লুডো বার করে লুডো খেলবো, চেস বার করে চেস খেলবো, ক্যারাম বার করে ক্যারাম খেলবো। মোবাইলে আমি কোনোদিন গেম খেলিনি। মোবাইলে আমি অনেক কিছু এক্সপ্লোর করি, আমার বেশিরভাগ এক্সপ্লোরেশনই কিছু জেনারেল নলেজের জায়গায় আর কিছু সিরিয়াস জায়গায়। তো আমি অ্যাকচুয়ালি সিরিয়াস মোবাইল ইউজার, বিকজ আমি সবাই জানে আমি মোবাইলে চ্যাট করি না, খুব কম চ্যাট করি, করতে পারি না। অনেকেই বলে কি জবাব দিচ্ছ না, 15 মিনিট হয়ে গেলে তোমার জবাব এলো না। আমার চ্যাটের কোনো এক্সপিরিয়েন্স নেই যে এটা যে জবাব দিতে হবে, আই এম ফাইন বলার পর যে কিছু বলতে আরও এগিয়ে নিয়ে যেতে হবে সেটা আমি জানি না। আমি মোবাইলে কথাও বিশেষ বলি না, বাট যেটা করি আমি, মোবাইল ইজ মাই কানেকশন টু দ্য হোল ওয়ার্ল্ড। তো আমি মোবাইলে অনেক কিছু অন্য কিছু দেখি। আমি ইউকেতে এই মুহূর্তে কী থিয়েটার হচ্ছে আমি মোবাইলের থ্রুতে জানি, এই মুহূর্তে ইউএসএতে কি নতুন ইন্ডিপেন্ডেন্ট ছবি রিলিজ হচ্ছে এবং কীভাবে রিলিজ হচ্ছে আমি জানি, এই মুহূর্তে ইসরায়েল প্যালেস্টাইনে ওখানে কোন আর্টিস্ট কোন অ্যাকাডেমিশিয়ান কি বলছে, কি অ্যাকশন নিচ্ছে, আমি সেগুলো জানি থ্যাঙ্কস টু মাই ইন্টারনেট মোবাইল। তো আমার
জন্য মোবাইলটা ইজ এ ভেরি সিরিয়াস পার্টনার। আমি গেমও খেলি না, রিলও বানাই না, রিলও দেখি না। সো আই অ্যাম ওয়ান অফ দোজ ওয়ান্স হু ডাজন্ট ইন্ডালজ ইন জেন জি জোন। রাইট। এবং সেই জন্যই হয়তো আমি এখন লাকি যে আমি এই ছবিটি নিয়ে তোমার সাথে সামনাসামনি ইন্টারভিউ করতে পারলাম। একদমই তাই, ভেবে দেখো। ঠিক তাই। কিন্তু এখানে আরেকজন মানুষ মিসিং রয়েছেন, যদি আমরা মিসিং ফ্রেন্ড যদি তাকে বলি আর কি, তিনি নেই, যদি তাকে নিয়ে কথা বলি, আমরা কথা বলছি বাসবদিকে নিয়ে, বাসব দত্তাদি, যদি তাকে নিয়ে বলো যে তার সাথে অভিনয়ে যেহেতু এখানে মানে তুমি পরিচালক, তো সেই ক্ষেত্রে যদি বলো। দিদির সাথে, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম, দাদা দিদির সাথে কাজ করাটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা রকমের এক্সপিরিয়েন্স। দেখো এরকম এক্সপিরিয়েন্স অ্যাক্টরদের কাছে যখন তুমি যাও, তুমি সবসময় একটা জিনিস ভেবে যাও যে কিছু নিজেও শিখতে পারবে। অন মাই ওয়ে টু দ্য স্টুডিও দাদার সাথে কথা বলতে বলতে আসলাম, দাদা তখনও বোঝাচ্ছিলেন দেখ এটা এইভাবে এইভাবে। তো হ্যাঁ, আমরা নতুন জেনারেশন, আমরাও চেষ্টা করছি, শিখছি, আর যখন এরকম গাইডেন্স পাবো আশা করছি আরও শিখতে পারবো, আরও এগোতে পারবো এদের গাইডেন্সে। আর ওইটা পেয়েছি, সত্যি কথা বলছি, অনেক চোখ খুলেছে দাদার কথাগুলিতে, তো অনেকটা চোখ খুলেছে শুটের টাইমেও। হ্যাঁ, দিদির সাথেও সেম। সো দুজনের সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স। আর দিদি একটা ক্যারেক্টার করেছে হেমনলিনী নাম, আগেন ওই যে নামটা ছোট করে নেওয়া হয়েছে, ওইটার উপরে দেখানো হয়েছে মা কর্পোরেট জব করছে, সেইভাবে সময় দিতে পারছে না, ওনারও নিজের একটা জায়গা রয়েছে। তো ওইটার উপরেই পুরো ওনার ক্যারেক্টারটা খুব ভালো করেছেন। ইনফ্যাক্ট বাসবের জন্য এটা একটা অন্যরকম ক্যারেক্টার, কেন বাসব এমনিতে খুবই সফট, খুবই লাজুক, খুবই জেন্টল একটি মেয়ে। বাসব নিজের জীবনে, পার্সোনাল জীবনে যেরকম, ওর চরিত্রগুলোর মধ্যে সেই সভ্য একটা মার্জিত ভাব থাকে, যে চরিত্রগুলো করে থাকে, খুব ভালো লাগে দেখি ওগুলো করতে দেখতে। এটাতে বরং একটুখানি আলাদা রকম, এটাতে একটুখানি হার্শ, একটুখানি বেশি অ্যাম্বিশিয়াস, একটু বেশি রুথলেস বলবো না, কিন্তু এজি। ইনফ্যাক্ট আমার থেকে বেশি এজি ওর চরিত্রটা। হ্যাঁ, এরকম চরিত্র বাসব খুব বেশি করেনি। বাসবকে খুব বেশি সেলফ সেন্টার্ড, এজি এই ধরনের চরিত্র করতে দেখা যায়নি। যেরকম বাসবকে আমরা দেখতে পছন্দ করি, বাসবের সৌন্দর্যটা হচ্ছে ওর গ্রেস থেকে, গ্রেসফুল একটা ওর পার্সোনালিটি, এবং সেটা স্ক্রিনে খুব ভালোভাবে ফুটে ওঠে। এখানে কিন্তু ওকে একটু অন্যরকমভাবে রাখা হয়েছে, একটুখানি হার্শ টাইপের চরিত্র, উইচ ইজ ইন্টারেস্টিং, যে সফট চেহারা কিন্তু হার্শ তার বিহেভিয়ার। তার মানে ছক ভাঙা চরিত্র ঠিক যেরকম আমরা দেখব অন্যরকমভাবে তোমাকে এবং বাসবদিকে, ঠিক সেইভাবে আরও একটি অন্যরকমভাবে অন্য স্বাদের গল্প আসতে চলেছে এই খেলাঘর বাঁধতে লেগেছি, তাই তো? তাই শেষ করব, শেষের আগে যদি বলি মিসিং ফ্রেন্ড, এই ক্ষেত্রে যেহেতু মেঘ নেই, মেঘ তো হলে এক্ষুনি মোবাইল থেকে ও দেখিয়ে দিতই, কিন্তু তোমার ক্ষেত্রে কে রয়েছে, তোমার ক্ষেত্রে কে রয়েছে? এই ছবিতেই তো আমাদের একটা এখন মিসিং ফ্রেন্ড হয়ে গেছে, পার্থদা। হি ইজ মিসিং রাইট নাও, ইজ নো মোর। অ্যান্ড পার্থদা ওয়াজ আ ভেরি স্ট্রং প্রেজেন্স ছবিতে, শুধু নয় আমাদের কাজ করার সময় একটা স্ট্রং প্রেজেন্স। পার্থদার পার্সোনালিটিটাই ওরকম, জোরে হাসতে পারেন, জোরে কথা বলতে পারেন, খুব খেতে পারেন, কি হচ্ছিস ওইভাবে এন্ট্রি তার ওরকমই হতো, প্রেজেন্সটাই ওরকম। শান্তিনিকেতনে শুটিং করছিলাম, সেখানে দেখি 2 ঘন্টা অফ পেয়েছে, গিয়ে 40টা পর্দা কাপড় কিনে ফেললো মেলাতে গিয়ে, না কলকাতা নিয়ে যাবো, পর্দাগুলো বানাবো, এই করবো, ওরকম একটা পার্সোনালিটি ছিল পার্থদার। এবং এই ছবিটা যে তার শেষ ছবি হবে সেটা আমরা কেউই ভাবিনি, কিন্তু ছবিটা তার শেষ ছবি, এবং এই ছবির চরিত্রটা খুব সুন্দর, খুব ভালো চরিত্র। এবং পার্থদাকে দেখার জন্যে, পার্থদাকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে ছবিটা একটা যোগ্য উপহার যাকে বলা যায়। ঠিক কথা। এরপর আর নতুন করে কিছু বলার থাকে না, তাই দর্শকদের যাদের জন্য এই ছবি তৈরি করা হয়েছে তাদের জন্য যদি বলো খেলাঘর বাঁধতে লেগেছি নিয়ে। শুধু এটুকু বলবো, সপরিবারে আসুক, দেখুক, আর নিজেরাই ডিসাইড করুক কেমন হয়েছে, কি হয়েছে। হ্যাঁ, সবাই একসাথে বসে দেখতে পারবে, 3 জেনারেশনের জন্য বানানো, 3 জেনারেশন বসে দেখতে পারবে। আর আশা করছি কোথাও না কোথাও রিলেট করতে পারবে আজকের লাইফের থেকে। ঠিক তাই।
অমিতাভদা কি তার পরিবারে সকলকে মানে সদস্য হয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানাবে না? হ্যাঁ, আমি তো বলবো যে বাংলা ছবি আজকাল খুব বেশি ছবি হয় না যেটা বাচ্চাদের সঙ্গে বসে দেখা যায়, অর্থাৎ বাচ্চাদের জন্য খুব বেশি ছবি হয় না, বেশিরভাগ ছবি একটু ম্যাচিওর অডিয়েন্সের জন্য হয়। কিন্তু সেখানে বাচ্চাদের ইনক্লুড করা যায় না। কিন্তু এই ছবিটাতে অ্যাকচুয়ালি বাচ্চার পার্সপেক্টিভ থেকে ছবিটা, মানে একটি বাচ্চা যেভাবে দেখছে বড়দের জগৎটাকে সেইভাবে ছবিটাকে দেখা হয়েছে। তো ছবিটার মধ্যে একটা খেলা ভাবও আছে, আবার বাচ্চার নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। তো বাচ্চারা এই ছবিটা দেখতে এলে তাদের খুব ভালো লাগবে, এবং বাচ্চারা তার মা বাবাকে আসতেই হবে। কাজে মা বাবা এবং বাচ্চা এই তিনজনই উপভোগ করতে পারবে ছবিটি, আশা করা যায়। ঠিক তাই, নাম যদিও বা খেলাঘর বাঁধতে লেগেছি, কিন্তু এই খেলাঘরে কিন্তু আপনাদেরকেও স্বাগত জানাচ্ছেন সকলে। আর তার কারণ সপরিবারে গিয়ে দেখার মতো এই ছবিটি, অবশ্যই নজর রাখতে হবে খেলাঘর বাঁধতে লেগেছি। আর আমাদের এই আড্ডাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।